কদিন আগে যখন রাম মন্দির নিয়ে বিতর্ক তুঙ্গে, তৃণমূলের যুবনেত্রী সায়নী ঘোষ তিনি বললেন মন্দির তৈরি করা হচ্ছে বাটি হাতে ভিক্ষে করার জন্য নাকি। মন্দির বানান তাতে অসুবিধা নেই, কিন্তু যুবকরা বুঝতে পারছে যে এতগুলো মন্দির হচ্ছে নিশ্চয়ই আমাদের বাটি ধরে মন্দিরের সিঁড়িতে বসতে হবে, সেই জন্যই তৈরি হচ্ছে। গুড়ো গাড়া সলমে কাকু কাকিমারা সবাই ভালো তো? তা দোস্ত চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে ঝমঝম করে। আজকে ভিডিও সবার জন্য, ভিডিও সবাই দেখতে পারো কিন্তু ভিডিওটা পুরোটুক দেখবে, তাহলে মজা চলে আসবে। আজকে বলেছি গরম ভিডিও বানাবো তো গরমে হবে। আজ জানি না দোস্ত আজকে মুখের ভাষা কিরকম হতে পারে। তা দোস্ত আগে সঙ্গে সঙ্গে যে কানের মধ্যে হেডফোনটা পরে নাও আর ছোট ছোট গুরুজন ভাই বোনদের কাছ থেকে একটু দূরে চলে যাও, ঠিক আছে? তা দোস্ত চলো বেশি ঝাড় পাকানো না করে সোজা ভিডিওর দিকে আগানো যাক। আর একটা কথা, তোমরা সত্যি লেজেন্ড ভাই। তোমাদের বলেছিলাম যে 1000 ভিউজ আসলে পরে ভিডিও একটা বানাবো, ঠিক আছে? তোমরা সেখানে 3000 ভিউজ করে দিয়েছো, তাদের সবাইকে ধন্যবাদ। তা দোস্ত প্রথম সায়নী ঘোষ কি বললো সেটা তো শুনেই নিয়েছো, ঠিক আছে? এটা খেলা পরে হবে। তা দোস্ত এবার দিদি কি বলছে সেটা একটু শোনো সবাই। দেখুন, কালীঘাটের মন্দির দেখুন হচ্ছে, তারাপীঠ হয়েছে, কঙ্কালীতলা হয়েছে, লোকনাথ মন্দির হয়েছে, অনুকূল চন্দ্রের মন্দিরের জন্য আমরা 5 একর জমি বিনা পয়সায় দিয়েছি। ওঙ্কারনাথ মিশনের জন্য আমরা 3.5 কোটি টাকা দিয়ে গেট করে দিয়েছি। আমরা তারকেশ্বর করে দিয়েছি। তারকনাথ থেকে শুরু করে ফুরফুরা শরীফে যান, গিয়ে দেখে আসুন কত কাজ আমরা করে দিয়েছি। আগে কিন্তু কেউ এই কাজ করতো না। দিদি ও আমাদের পিয়ারি দিদি। দিদি তুমি যে এতগুলো মন্দির বললে, মন্দিরের নামও বলে দিলে, এত বড় লিস্ট বানিয়ে দিলে, তা দিদি এই যে কতগুলো মন্দির বানিয়েছো, তা আমাদের মতন বেকার ছেলেপেলেরা তোমাদের মন্দিরে যে কি বাটি হাতে ধরে ভিক্ষা করবে সেরকম ভাবেই তো তুমি কথাগুলো বলছো। আর এইদিকে রাম মন্দির বানালো, উদ্বোধনও করলো, তাতে তোমার প্রবলেম হচ্ছে, তাই তো? তাদের তুমি এক কাজ করো, তুমি একদিন লাইভে আসো, আসার পরে সবাইকে বলো যারা বেকার ছেলেপেলে আছো, যারা চাকরি পাওনি, তারা সব মন্দিরে যে বাটি হাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করো, এরকম বলো। তা দোস্ত চলো এবার আমাদের দেবাংশু দাদা কি বলছে সেগুলো একটু শুনি, তারপরে আসল খেলা হবে। আজকে মোটামুটি সবাইকে পিছনে তেল লাগিয়ে মোটামুটি আজকে রোস্ট করব। আমরা কিভাবে রামচন্দ্রকে স্মরণ করি? আমরা পায়ের জুতোটা খুলি, খালি পায়ে দাঁড়াই, দাঁড়িয়ে বলি জয় সীতারাম। যারা জয় শ্রীরাম মানেন আমাদের কোনো আপত্তি নেই। আমাদের মনের মধ্যে ঈশ্বর আছে, তাকে নিয়ে আমাদের রাজনীতি করতে হয় না, আমরা মানুষের সেবায় নিয়োজিত থাকতে চাই। দেখো, জয় শ্রীরাম স্লোগান মে কোই আপত্তি নেই। কি বললে দিদি? তোমার জয় শ্রীরামে তোমার কোনো আপত্তি নেই? এত বড় সত্যি কথা তুমি বলতে বলে? তাহলে দিদি তুমি যখন ভোটের মিছিলে যখন রাস্তাতে বেরো, তখন আশেপাশের পাবলিকরা যখন জয় শ্রীরাম বলে, তখন তোমার কি ফাটে বলো তো? তোমার হাত পাও ফাটে না মাথা ফাটে না মাথার চুল হাত পাও কি ফাটে? देखो, जय सियाराम स्लोगान में कोई आपत्ति नहीं है। झूठ पे झूठ, झूठ पे झूठ बोलती जा रही है, शर्म नहीं आती? की बोले तो महा मुश्किल भाई। গুড়ো গাড়া সলমে কাকু কাকিমারা, তোমরা কি জানো আমাদের দিদি রামকে কেন মানে না, কেন পুজো করে না? রামের কথা শুনলে দিদি এরকম ঝমঝম করে রেগে যায় কেন? আমি জানি তো তোমরা জানো না, তাহলে আমি বলছি তোমরা শোনো। কারণ কি, রাম দুর্গাকে পুজো করেছিল, সেই কারণে দিদি রামকে মানে না। हम तो माँ दुर्गा पूजा करते हैं, राम जी ने जिसको पूजा किया था हम उसका पूजा करते हैं। কি গুড়ো গাড়া সলমে কাকু কাকিমারা, তোমাদের বিশ্বাস হলো তো? আমার কথা বিশ্বাস হলো তো? রাম দুর্গাকে পুজো করেছিল বলে সেই কারণে দিদি রামকে পুজো করে না। হ্যাঁ, तो महा मुश्किल भाई। দিদির একটা গোপনীয় কথা তো তোমরা দোস্ত কেউ জানো না। কথা এটাই যে ধর্ম যার যার, উৎসব সবার। দিদি সেই ধর্মকে বিশ্বাস করে যে ধর্ম একতার কথা বলে। দিদির মুখ থেকে শুনে নাও। কালকে আমায় জিজ্ঞেস করছিল রাম মন্দির নিয়ে আপনার কি বক্তব্য, যেন আর কোনো কাজ নেই, একটাই কাজ। আমি বললাম ধর্ম যার যার নিজের, উৎসব কিন্তু সবার। আমি সেই উৎসবে বিশ্বাস করি যে উৎসব সবাইকে নিয়ে চলে, সবাইকে নিয়ে কথা বলে, একতার কথা বলে। দোস্ত একটা জিনিস আমি এখনো মধ্যে ক্লিয়ার হতে পারলাম না, এটাই যে আমাদের ভারতবর্ষে যে কত রকম দল আছে, সিপিএম হোক, বিজেপি হোক, কংগ্রেস হোক, তৃণমূল হোক, মোটামুটি নানা রকম দল আছে, কিন্তু এরা দোস্ত ভোটের জন্য সব জায়গায় যে পুজো দেবে, নমস্কার করবে, মোটামুটি নানা রকম কার্যক্রম করবে, ঠিক আছে? কিন্তু দোস্ত এরা আবার রাম মন্দির নিয়ে এদের এত মাথা ব্যথা কেন? এদের প্রবলেমটা হচ্ছে কত কোথায় কোথায় দোস্ত আমি এখনো ধরতে পারলাম না। তোমরা যদি কেউ দোস্ত ধরতে পারো
তাহলে মোটামুটি কান ধরে মোটামুটি আবার কমেন্ট বক্সে এসে নিয়ে আসো তাকে। আপনি যাবেন রাম মন্দির উদ্বোধনে? যদি এটা হসপিটাল ওপেনিং হতো আমি যেতাম, বা কোনো যদি স্কুল বা কলেজ ওপেনিং হতো যেতাম। আর একটাতে যেতাম যদি আমাকে রাম মন্দিরে যাওয়ার পরে যদি আমাকে সামনে পেট্রোল পাম্প আছে এখানে যদি আমাকে বলতে 50 টাকা লিটার তেল দেবে আমি যেতাম। তা দোস্ত আজকে কিছু কিছু এরকম তার কাটা পাবলিকদের আজকে পিছনে হালকা করে তেল দিয়ে আজকে রোস্ট বানাবো, রোস্ট বানিয়ে সবাই মিলে সস লাগিয়ে খাবো। তা কোনো চাপ নেই, সবাই ধৈর্য করে লাইনে বসো। আজ ভিডিওটা একটু বড় হতে পারে, কোনো প্রবলেম নেই, ভিডিওর সঙ্গে থাকো সবাই। আর আজকে প্রথমে চলে যাব আমাদের কালীঘাটের দেবাংশু দাদার কাছে। দেবাংশু দাদার বক্তব্য প্রথমে ছিল কি বলে কিনা, জয় শ্রীরাম, যারা চটি পড়ে জয় শ্রীরাম বলে সেটা রামকে ভক্তি করা হচ্ছে না, ঠিক আছে। মোটামুটি তার মুখ থেকে এইসব কথা শুনে নাও প্রথমে। আমরা বলি ভগবান মন্দিরে আছেন, খুব ভালো আছেন, কিন্তু বিজেপির সাথে তৃণমূলে একটা তফাৎ আছে। আমাদের রামচন্দ্রকে স্মরণ করতে কোনো অসুবিধা নেই, কিন্তু কি তফাৎ জানেন? আমরা কিভাবে রামচন্দ্রকে স্মরণ করি? আমরা পায়ের জুতোটা খুলি, খালি পায়ে দাঁড়াই, দাঁড়িয়ে বলি জয় সীতারাম। কিন্তু বিজেপির প্রত্যেকটা জুতো পরে কি না কি খেয়ে ভগবানের নামে স্লোগান দেয়, রামের নামে স্লোগান দেয়। এটা রামের প্রতি ভক্তি নয়। আরে কও কি দেবাংশু দাদা তুমি? আমি তো জুতো পরে জয় শ্রীরাম তো একবার বলেছিলাম, আমার তো তার ভারী পাপ লেগেছে। তার দেবাংশু দা এই ভিডিওটা তুমি একটু দেখো তো, তুমি হরি মন্দিরে তুমি জুতো পরে এটা কি করছিলে? নমস্কার। হ্যাঁ দাদা, হ্যাঁ দাদা, নমস্কার 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 নমস্কার। আমরা কিভাবে রামচন্দ্রকে স্মরণ করি? আমরা পায়ের জুতোটা খুলি, খালি পায়ে দাঁড়াই, দাঁড়িয়ে বলি জয় সীতারাম। কিন্তু বিজেপির প্রত্যেকটা জুতো পরে কি না কি খেয়ে ভগবানের নামে স্লোগান দেয়, রামের নামে স্লোগান দেয়। এটা রামের প্রতি ভক্তি নয়। দেবাংশু দাদা আমার একটা গভীর প্রশ্ন মনের মধ্যে খোঁজাখুঁজি শুরু করে দিচ্ছে। দেবাংশু তো এটাই যে তুমি যে বললে জুতো পরে মোটামুটি ও রাম 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 বললে পারে মোটামুটি পাপ হয়, তাহলে দেবাংশু দা তুমি যে হরি কীর্তনে যে মোটামুটি হরি মন্দিরে যে তুমি যে জুতো পরে মোটামুটি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছিলে, তা ওটা কি হরি বা কৃষ্ণর পক্ষে ওটা কি ভক্তি নাকি? আমি তো এটাই বুঝতে পারলাম না। মিথ্যেবাদী ছোট লোক একখানা, মিথ্যে কথা বলছি। তো আমাদের দেবাংশু দাদা হালকা করে তেল লাগানো কমপ্লিট হয়ে গেল। এবার চলে যাবো আমাদের সায়নী দিদির কাছে। তা সায়নী দিদি বলছে মন্দির মন্দির বানানোর কারণ হচ্ছে এটা আমাদের মতন যুবকরা, বেকার ছেলেপেলেরা মন্দিরে যে নাকি বাটি হাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাকি ভিক্ষা করার জন্য নাকি মন্দির মন্দির বানাচ্ছে। তা চলো দোস্ত এবার আমাদের সায়নী দিদির মাথায় হালকা করে কি বলে জাসমিন তেল লাগাবো। অযোধ্যায় রাম মন্দিরের সামনে কি হবে সেই নিয়ে সায়নী ঘোষের মূল্যায়নটা একবার ছোট্ট করে দেখিয়ে নিতে চাইব। কি বলেছেন সায়নী ঘোষ? মন্দির বানান তাতে অসুবিধা নেই, কিন্তু যুবকরা বুঝতে পারছে যে এতগুলো মন্দির হচ্ছে নিশ্চয়ই আমাদের বাটি ধরে মন্দিরে সিঁড়িতে বসতে হবে, সেই জন্যই তৈরি হচ্ছে। কারণ চাকরি নেই তো, পড়াশোনা নেই, কি আছে, শিক্ষা নেই। আরে সায়নী দিদি তুমি এসব কও কি? সায়নী দিদি মন্দির হলে পারে বেকার ছেলে পেলে মানে আমাদের মতন যুবকরা নাকি মন্দিরের সামনে যে বাটি হাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে করে ভিক্ষা করে, মানে সিঁড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তা সায়নী দিদি তুমি কি এটা জানো? তোমাকে দিদি বলেনি যে পুরীর মতন জগন্নাথ মন্দির দীঘাতেও বানাচ্ছে? তাও কত টাকা খরচা করে জানো? 150 কোটি টাকা খরচা করে। তাও কে বানাচ্ছে? দিদি। চলো দোস্ত আগে সে মন্দিরটা একটু দর্শন করে আসি, তারপরে সায়নী দিদিকে একটু হালকা করে দেবো। দীঘায় তৈরি হচ্ছে বাংলার সবচেয়ে বড় জগন্নাথ মন্দির। 150 কোটি টাকা খরচ করে তৈরি হচ্ছে বাংলার এই সুবিশাল জগন্নাথ ধাম। আজকেই টাকা স্যাংশন করলাম। পুরীতে যদি একটা জগন্নাথ মন্দির থাকে, আমাদের দীঘাতেও একটা জগন্নাথ মন্দির থাকতে পারে। হ্যাঁ দিদি তোমার বুদ্ধি আমি ধরে ফেলাইছি। দিদি তুমি যে দীঘায় যে জগন্নাথ মন্দির বানাবা, ঠিক আছে বানাচ্ছ, তা দিদি ওখানে বানালে পারে কি দিদি আমাদের মতন বেকার ছেলেরা পেলেরা কি চাকরি পাবে ওখানে? কিসের চাকরি পাবে দিদি? মন্দির বানান তাতে অসুবিধা নেই, কিন্তু যুবকরা বুঝতে পারছে যে এতগুলো মন্দির হচ্ছে নিশ্চয়ই আমাদের বাটি ধরে মন্দিরে সিঁড়িতে বসতে হবে, সেই জন্যই তৈরি। সায়নী দিদি এবার তোমাকে একটু মাথায় তেল লাগায়, জাসমিন তেল। এটাই যে দিদি যদি কেউ মন্দির যে যদি বাটিয়াতে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি ভিক্ষা করে, তাহলে তার সৎ পথে ইনকাম করার কিন্তু একটা রাস্তা তৈরি হয়ে গেছে, ঠিক আছে? আমি বলছি এটা কারণ দিদি তোমার মতন তো কন্ডিশন হবে না, ঠিক আছে? তোমার মতন ফ্ল্যাট কেস, এই কেস সেই কেস তোমার মাথার মধ্যে মোটামুটি যেরকম ঘুরছে, এই ডিসি ভাই তোমার পিছনে যেরকম লেগেছে বা লাগবে বা লেগেছে, তোমাকে জেলের মধ্যে যে কখন ঢুকাবে তার কোনো গ্যারান্টি নেই কিন্তু, ঠিক আছে? যখন তখন ঢুকাতে পারে। কিন্তু যারা ওই বাটি হাতে নিয়ে যে দাঁড়িয়ে দিতে হবে তাকে কিন্তু এই ভয়টা নেই যে আমার পিছনে ইডি বা সিবিআই যে কি আসবে কি না আসবে, ঠিক আছে? তার ভয় কিন্তু তার পিছনে থাকবে না। কিন্তু তোমার পিছনে তুমি যেখানে যাচ্ছ না কেন, তোমার পিছনে কিন্তু সেই ভয়টা কিন্তু লেগেই আছে, এখনো লেগে আছে। তুমি যে বসে পড়ে যে ভাষণটা দিচ্ছ, এখনো তোমার মনের মধ্যে কিন্তু সেই ভয়টা আছে, কোন সময় আমার বাড়ি অ্যাটাক করবে, তাই তো? কি বলো দোস্ত তুমি আমার সঙ্গে?
হনুমান মন্দির এবং শিব মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন আসানসোল দক্ষিণ কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ। ঈশ্বর নাকি দোস্ত এদের মোটামুটি মনের মধ্যে থাকে, সেই কারণে এরা ধর্ম নিয়ে রাজনীতি করে না। হ্যাঁ, তা দোস্ত ভোটের প্রচার করার আগে মোটামুটি হনুমান মন্দিরে যে পুজো দিয়ে আসে। হ্যাঁ, যে আমরা ধর্মের রাজনীতি করি না, যাদের কর্ম নেই, যাদের উন্নয়ন নেই, যাদের মানুষকে দেওয়ার কিছু নেই, তারা ধার্মিক উন্মাদনা সৃষ্টি করে ভোটের রাজনীতি করতে চায়। তৃণমূল কংগ্রেস উন্নয়ন করতে চায়। আমাদের মনের মধ্যে ঈশ্বর আছে, তাকে নিয়ে আমাদের রাজনীতি করতে হয় না, আমরা মানুষের সেবায় নিয়োজিত থাকতে চাই। দোস্ত এটা কি জানো, আমাদের সায়নীদি এও বলেছিল যে বাইকে চেপে যদি কেউ জয় শ্রীরাম বলে তাহলে এটা নাকি বাংলা সংস্কৃতিই নয়। ইন হ্যান্ড। আজকে যদি আপনি সংস্কৃতির কথা বলেন, তাহলে আমাদের এখানে মানে সংস্কৃতি কী নিয়ে আমরা কথা বলছি? যে বাইকে করে করে শয়ে শয়ে ছেলেরা জয় শ্রীরাম বলতে বলতে ওয়ার ক্রাই, ঈশ্বরের নাম ভালোবেসে বলুন, ভয় দেখানোর জন্য, কারুর পেছনে লাগার জন্য বলার দরকার নেই। সেটা তো আমাদের সংস্কৃতি না। ঠিক আছে সায়নী দিদি, তোমার কথায় আমি 1 মিনিটের জন্য মেনে নিলাম। তাহলে সায়নী দিদি, বাংলা সংস্কৃতি কোনটা? তুমি যে একবার পোস্ট করেছে, টুইট করেছিলে শিবলিঙ্গের উপর কন্ডোম লাগিয়ে, হ্যাঁ, ওটা কি বাংলা সংস্কৃতি? আবার এইদিকে ফিরার হাকিম বলছে নাকি জয় শ্রীরাম নাকি বলা ছ্যাবলামো। হ্যাঁ, তো চলো দোস্ত এবার ফিরার হাকিমের কথাটা একটু শুনি সবাই। রামকে অপমান করছে নিশ্চিতভাবে। মন্দিরে বাড়িতে পবিত্র হয়ে তার নাম নেওয়া উচিত, কিন্তু ইরিটেশন করার জন্যে, এটা নিয়ে রেশারেশি করার জন্য, এটা নিয়ে ছ্যাবলামি করার জন্য রামের নাম নেওয়া উচিত না। দোস্ত ওই ফিরার হাকিম যে এই কথাটা বললো, এর মধ্যে একটা গভীর প্রশ্ন আছে কিন্তু। ঠিক আছে, প্রশ্ন এটাই যে ভোট ব্যাংকের কিছু ব্যাপার আছে কিন্তু দোস্ত এর মধ্যে। ভালো করে একটু গণনা করে দেখো, ঠিক বুঝতে পারবে। আর এদিকে আমাদের হিন্দু ভাই বলছে নাকি রাম মন্দির নাকি এখন আবার ওই কি বলে বিজেপির পার্টি অফিস হয়ে গেছে, পার্টি অফিস। রাম মন্দির নিয়ে যাদের ভোট হবে তারাই যাবে। ওইটা রাম মন্দির করছে ওরা, না বিজেপির লোক নিজেরা ভাবছে যে বিজেপির পার্টি অফিস করছে, সেটা এখন লোকের কাছে প্রশ্ন চিহ্ন হয়ে গেছে যে ওটা বিজেপির পার্টি অফিস হচ্ছে নাকি রামের মন্দির হচ্ছে। কি গুঁড়ো গড়া সলমে কাকু কাকুমারা এই রাম মন্দির যে প্রতিষ্ঠা করলো, ঠিক আছে, উদ্বোধন করলো, রাম মন্দির করলো, তা দোস্ত তোমাদের কি মনে হচ্ছে দোস্ত? যে সবাই আমাদের ইন্ডিয়ার সবাই যে খুশি হবে সেরকম ভাব? হা দোস্ত, কারণ দোস্ত 100 জনের লোকের মধ্যে কিন্তু 5 জন লোক খারাপ থাকেই। ঠিক আছে, তার মধ্যে একটা আমার দোস্ত একটু ডাউটফুল লাগছে, এই মালটা হিন্দু না মুসলিম না কি, আমার দোস্ত একটু ডাউটফুল মনে হচ্ছে। দোস্ত মালটার প্যান্টটা খুলে দেখো তো, মালটা হিন্দু না মুসলিম। হ্যাঁ দোস্ত, এইসব লোকজনকে আমার একটা কথাই বলতে হয়, বাগানে যাও, প্রথম কুঞ্চি মানে বাঁশ বাগানে যে ভালো করে একটা কুঞ্চি কেটে নিয়ে আসো। ও কুঞ্চি কেটে বাড়ি থেকে সর্ষের তেল দিয়ে মালটাকে ল্যাংটা করে ভালো মতন দুটো যদি যায়, তাহলে মোটামুটি এই মালটা লাইনে আসতে পারে। হ্যাঁ, রামের মন্দির হলে পারে এই বিজেপি বাহিনী ওখানে গিয়ে লাফালাফি করছে কেন? রামের মন্দির হলে তো সেটা ভক্তির জায়গা, আরাধ্যের জায়গা, সেটা না করে বিজেপির লোকগুলো সেখানে সে হামাগুড়ি দিচ্ছে, সেখানে গিয়ে লাফালাফি করছে বাঁদরের মতো। আমার তো মনে হচ্ছে রাম মন্দির নয়, ওটা বিজেপির পার্টি অফিস হচ্ছে। এটা ওখানে আসো, তাড়াতাড়ি যাই, মালটা কান ধরে টাইনে টুনে নিয়ে আসো আমার কাছে। ঠিক আছে, মালটাকে আমি একটু বুঝাই দিই। হ্যাঁ, এটাই যে বিজেপি কেন এত রাম মন্দির দিয়ে এত লাফালাফি কেন করছে। তা ভাই তোকে বলছি, রাম মন্দির নিয়ে যখন বিজেপি আন্দোলন করছিল তখন তোর বাপ ঠাকুর দ্বারা, ঠিক আছে, ঘরের চুড়ি পরে ল্যাংটায় বসেছিল, বুঝলি? আপনি যাবেন রাম মন্দির উদ্বোধনে? যদি এটা হসপিটাল ওপেনিং হতো আমি যেতাম, বা কোনো যদি স্কুল বা কলেজ ওপেনিং হতো যেতাম। আর একটাতে যেতাম যদি আমাকে রাম মন্দিরে যাওয়ার পরে যদি আমাকে সামনে পেট্রোল পাম্প আছে, এখানে যদি আমাকে বলতে 50 টাকা লিটার তেল দেবে আমি যেতাম। যদি আমাকে বলতে যে 10 টাকা কিলো চাল দেবে আমি যেতাম। যদি বলতো যে বাচ্চাদের ফ্রিতে এডুকেশন দেবে আমি যেতাম। এসব কিছুই হবে না। আমার রাম মন্দিরটা আমার পেটের ভাত হবে রাম মন্দিরে গিয়ে? না ভাই, রাম মন্দির নিয়ে পেটের ভাত হবে না। তুই এক কাজ কর, তুই রাম মন্দিরের সামনে বাটিয়াতে চলে যা, তুই সবকিছুই পাই যাবে। ঠিক আছে, চাল, তারপরে মোটামুটি আলু পেঁয়াজ রসুন, ঠিক আছে, সবকিছু পাই যাবে, অসুবিধা নাই। যা তাড়াতাড়ি চলে যা। আর একটাতে যেতাম যদি আমাকে রাম মন্দিরে যাওয়ার পরে যদি আমাকে সামনে পেট্রোল পাম্প আছে, এখানে যদি আমাকে বলতে 50 টাকা লিটার তেল দেবে আমি যেতাম। যদি আমাকে বলতে যে 10 টাকা কিলো চাল দেবে আমি যেতাম। যদি বলতো যে বাচ্চাদের ফ্রিতে এডুকেশন দেবে আমি যেতাম। এসব কিছুই হবে না। আমার রাম মন্দিরটা আমার পেটের ভাত হবে রাম মন্দিরে গিয়ে। এই মালটাকে যদি কেউ সামনাসামনি পাও তাহলে সঙ্গে সঙ্গে কাজ করবা, হাতে একটা কাটোরা ধরে দিবা। ঠিক আছে, মানে একটা বাটি ধরানোর পরে মালটাকে গিটি ধরে মোটামুটি রাম মন্দিরের সামনে নিয়ে বসাবা। একদিন বসানোর পরে দেখবার কন্ডিশনটা কি হয়। ঠিক আছে,
বা ওর চাল পাচ্ছে না, ডাল পাচ্ছে না, পেটের ভাত হচ্ছে কিনা সেই দিন বুঝতে পারবে, ঠিক আছে দোস্ত। এই বড় লোক না ছোট লোক আমি এটাই তো বুঝতে পারলাম না। তা দোস্ত এর বারা কোনো জ্ঞান ট্যান কিছু নাই, অশিক্ষিত বাল মনে হচ্ছে, ঠিক আছে আমার। তা দোস্ত এই বালটাল নিয়ে আমরা ভিডিও করবো না, ঠিক আছে। এদের নিয়ে ভিডিও করলে এবার আমার দিমাগ খারাপ হয়ে যাচ্ছে বর্তমানে। তা দোস্ত ভিডিওটা আমি এখানে শেষ করলাম। আর ভিডিওটা ভালো লাগলে তোমাদের মনে থেকে যা ইচ্ছা তাই করতে পারো। আবার কোনো দেখা হবে দোস্ত নতুন কোনো ভিডিও নিয়ে 2-4-5 দিন পরে। ততদিন সবাই সবার খেয়াল রাখো। ওকে বাই।